আচ্ছা দেখো, প্রফিট প্ল্যানিং বলতে কি বোঝায়, এখানে ডেফিনেশন আছে যে বাজেট, আমরা যখন ফিউচারের জন্য কোনো কিছু প্ল্যানিং করি এটা হচ্ছে আমাদের বাজেট। তো এটার অংশ দুইটা হচ্ছে, একটা প্ল্যানিং আর একটা কন্ট্রোল। সো বাজেট এবং প্ল্যানিং মনে করো ইকুইভ্যালেন্ট। তো এখানে বাজেটের যে অ্যাডভান্টেজ গুলো আছে সেগুলো পড়বা। দেন হচ্ছে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। তো রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং মূলত হচ্ছে তোমাদের মানে হু ইজ দ্য রেসপন্সিবল ফর এ পার্টিকুলার জব, ঠিক আছে? তো এই রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং বাজেটে ইম্পর্টেন্ট, কারণ এখানে একটা ইয়ে আছে যে সেলফ ইম্পোজ বাজেট, ঠিক আছে? তো বাজেট মানে হচ্ছে প্ল্যানিং, তো প্ল্যান করলে হবে না, সেটাকে আবার এটেন্ড করতে হবে। তো এটেন্ড যখন করতে হবে, তো কে এটেন্ড করবে? ম্যানেজার, ওয়ার্কার, না কে? তো হু ইজ দ্য রেসপন্সিবল পারসন, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। দেন এখানে যে বলতেছি যে সেলফ ইম্পোজ বাজেট, তো এই বাজেটে মানে ম্যানেজমেন্ট থেকেও বাজেট হতে পারে, অথবা ওয়ার্কারের কাছে ফিডব্যাক নিয়ে তাদের পছন্দ অনুযায়ী বাজেট করা যেতে পারে। তো এই পছন্দ অপছন্দের ব্যাপারটা আসতেছে কেন? কারণ হচ্ছে বাজেটটাকে মানে এটেন্ড করতে হবে আমাদের। তো এটেন্ড করতে গেলে ওয়ার্কারের সাপোর্ট লাগবে। তো দেখা গেল ম্যানেজমেন্ট যদি খুব বেশি স্ট্রিক্ট হয়, তাহলে ওয়ার্কারের অনেক মানে কি হয়, ওয়ার্কার ডিনাই করতে পারে, তারা সেই অনুযায়ী কাজ করবে না, বা ওয়ার্কারের সমস্যা হইতে পারে। অথবা বাজেট যদি খুব ঢিলে ঢালা হয়, ঠিক আছে, সেক্ষেত্রেও ওয়ার্কার গুলো হচ্ছে কি অলস হয়ে যাবে। দেখা যাবে যে বাজেট মানে এর চেয়ে বেশি অ্যাটেন্ড করা যেত, মানে প্রফিট বেশি হইতো কিন্তু করা হয়নি, ঠিক আছে? এটা হচ্ছে বাজেটারি স্ল্যাক। দেন আরেকটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে বাজেট পিরিয়ড। তো বাজেট পিরিয়ড যে কোনোটা হইতে পারে, ইয়ারলি হইতে পারে, কোয়ার্টারলি, মান্থলি বা উইকলি, তো যে কোনোটা হইতে পারে। তো নর্মালি একটা ইয়ারকে চারটা কোয়ার্টারে ভাগ করা হয়, বা এই চারটা কোয়ার্টারকে আবার 3 মাসে ভাগ করা হয়, ঠিক আছে? তবে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হলো কন্টিনিউয়াস বা পারপেচুয়াল বাজেট। এই কনসেপ্টটা হলো, আমি হচ্ছে 12 মাসে বাজেট করব, মান্থলি বাজেট 12 মাসের, কিন্তু 1 মাস শেষ হয়ে গেলে 13তম মাসের বাজেট করব। সাপোজ 2021 সালের আমি বাজেট করব। সো 2021 সালে 12 মাস বাজেট করা শেষ। দেন যখন 2021-এর জানুয়ারি মাস শেষ হয়ে যাবে, ফেব্রুয়ারিতে আমি 2022 সালে জানুয়ারির বাজেট করব। এইভাবে যদি প্রতি মাসে আমি বাজেটটা করতে থাকি, তাহলে এটা হবে আমার কন্টিনিউয়াস বা পারপেচুয়াল বাজেট। আমি আবার বলতেছি যে 2021 সালের বাজেট যখন আমি করে ফেলবো এট দ্য এন্ড অফ জানুয়ারি, ফেব্রুয়ারিতে গিয়ে আমি 2022 সালের জানুয়ারির বাজেট করব। একইভাবে 21-এর মার্চে গিয়ে 22 সালের ফেব্রুয়ারির বাজেট করব। এইভাবে যদি আমি বাজেটটা করতে থাকি, তাহলে এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস বা পারপেচুয়াল বাজেট। দেন হচ্ছে আসি বাজেটারি কমিটি। তো বাজেটারি কমিটিটা পড়ে নিবা, এটা বেশি কঠিন না। যেটা মেইন ফোকাস সেটা হলো বাজেট বা মাস্টার বাজেট, ঠিক আছে? মাস্টার বাজেটের আমি বলছিলাম যে 10টা কম্পোনেন্ট। এখানে হচ্ছে সেলস বাজেট দিয়ে শুরু হয়। এই সেলস, এটা হচ্ছে আমাদের টার্গেট। আমাদের টার্গেট কি? প্রফিট ম্যাক্সিমাইজ। তো প্রফিট ম্যাক্সিমাইজ করতে গেলে আমাকে প্রথমে সেলসটা ঠিক করে নিতে হবে যে এই বছর আমি কতটুকু সেল করব। তো সেই অনুপাতে আমার কি কি প্রডিউস করতে হবে, বা কি এই প্রোডাকশনে কি কি কাজে লাগবে, কি র মেটেরিয়াল, লেবার বা ওভারহেড লাগবে। তো ওদেরকে আবার কি পরিমাণ কি ক্যাশ সাপ্লাই বা স্যালারি দিতে হবে, ঠিক আছে? তো এই সেলস যেগুলো আমি করে ফেলছি, যে প্রোডাকশন যেগুলো করে ফেলছি, এগুলো সেল করতে কি পরিমাণ অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট লাগবে। তো এটা হচ্ছে আমার কি মাস্টার বাজেটের ফ্লো চার্ট।
এটা হচ্ছে মাস্টার বাজেটের ফ্লো চার্ট, যে সেলস থেকে শুরু হবে। তো এটা কালকে আমি বলে ফেলছি, তো আজকে হচ্ছে একটা ম্যাথ দেখব। তো এই ম্যাথ দেখার আগে আচ্ছা এই প্রবলেমটা একটু পড়ি। যে হ্যাম্পটন ফিশ ইনকর্পোরেশন একটা কোম্পানি, এটা হচ্ছে আইসক্রিম বানায়। তো যে কোনো একটা ইয়ারে, সাপোজ 2030 সালে এদের হচ্ছে একটা বাজেট আমরা দেখব। তো এদের বাজেট পিরিয়ড হচ্ছে কোয়ার্টারলি, মানে এক বছরে 4টা কোয়ার্টার আছে। তো দেখা গেছে যেহেতু এটা আইসক্রিম কোম্পানি, তো এদের সেলস থার্ড কোয়ার্টারে গিয়ে পিক হয়। দ্যাট মিন্স আগস্ট বা সেপ্টেম্বরের ওইদিকে। তারপর এই কোম্পানি, বলছিলাম যে সেলস দিয়ে শুরু হয় আমাদের বাজেট, ঠিক আছে? তো এই কোম্পানি টার্গেট করছে যে 2030 সালে 1 লাখ কেস আইসক্রিম বিক্রি করবে, ঠিক আছে? তো যেই আইসক্রিম, তো এই 1 লাখ আইসক্রিম, এটা হচ্ছে এরা হচ্ছে বাকিতে বিক্রি করে। দ্যাট মিন্স প্রথমে, যেমন আমাদের যে পেপসি কোলা বা কোকা কোলা যেগুলি আছে পানীয় বা কোল্ড ড্রিঙ্ক, এরা কি করে, প্রথমে এসে সাপ্লাই দেয়, দেন হচ্ছে পরবর্তীতে এসে টাকা নিয়ে যায়। তো এই কোম্পানিটারও একই ধরনের ঘটনা, যে প্রথমে অন ক্রেডিট, ঠিক আছে, এদের সেলস গুলো হচ্ছে অন ক্রেডিট, এবং 70% 70% ডিউরিং মান্থ, এবং বাকি 30% পরবর্তী কোয়ার্টারে কি হয়, কালেকশন হয়, ঠিক আছে? তো এই ম্যানেজমেন্ট আবার আরেকটা বিষয় খেয়াল করছে, যে 20% অফ দ্য নেক্সট কোয়ার্টার সেল, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে যে যখন এ কি বলে, এখানে 4টা কোয়ার্টার, 1 2 3 4। তো এই 1 কোয়ার্টার শেষ হতে হতে যদি, মানে যদি আমি মানে ফার্স্ট কোয়ার্টারে, সেকেন্ড কোয়ার্টারে 20% প্রডিউস করি, তাহলে আমার হচ্ছে 2nd কোয়ার্টারে গিয়ে কোনো কিছু ঘাটতি থাকবে না। দ্যাট মিনস এটা হচ্ছে আমার টোটাল ইউনিট অফ আইসক্রিম বা পেপসিকল। এই পপসিকল ফার্স্ট কোয়ার্টারে আমি যতটুকু প্ল্যান করব যে আমি প্রডিউস করব, তার চেয়ে আমাকে বেশি উৎপাদন করতে হবে, কারণ আমি সেকেন্ড কোয়ার্টারের শুরুতেই, একেবারে শুরুতেই কি পাবো না, যে আমার ওইখানকার যে বাজেটেড রিকোয়ারমেন্ট, ঠিক আছে, ওইটা আমি পাবো না। সাপোজ আমি যদি ফার্স্ট কোয়ার্টার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে 10,000 ইউনিট প্রডিউস করতে চাই, এবং সেকেন্ড কোয়ার্টারে সাপোজ 20,000, তো কোম্পানি দেখেছে যে যে 20,000 আমাদের সেকেন্ড কোয়ার্টারে একেবারেই পাবো না, ঠিক আছে? তো ওইটা প্রডিউস করতে আমার কয়েকদিন যে সময়টা লাগবে, ওইটাকে ইয়ে করার জন্য আমার হচ্ছে তার একটা পার্সেন্টেজ আগের কোয়ার্টারেই প্রডিউস করা ভালো। সেই কথাটা এখানে বলছে, যে ফার্স্ট কোয়ার্টারের 20% এন্ডিং ইনভেন্টরি, এটা কি সেকেন্ড কোয়ার্টারে আমাকে একটা ভালো পারফরমেন্স দেবে। তা দেন এই কোম্পানির র মেটেরিয়াল হলো সুগার, ঠিক আছে? তো অন্যান্য যে র মেটেরিয়াল গুলো আছে সেগুলাকে ইনসিগনিফিকেন্ট ধরা হয়েছে। এখানে একটাই র মেটেরিয়াল ইউজ করা হয়েছে, সেটা হলো হাই ফ্রুক্টোজ সুগার। দেন
পার কেস আইসক্রিম প্রডিউস করতে এখানে সুগারের ইয়েটা দেয়া আছে, দেন হচ্ছে সুগারের কস্ট দেয়া আছে। তো এখানে আরেকটা কথা বলা আছে যে ডিরেক্ট লেবারের ওদের একটা প্রভিশন আছে, সেটা হলো যে 25 পার্মানেন্ট ওয়ার্কার আছে। ঠিক আছে, তো পার্মানেন্ট ওয়ার্কার মানে তাদেরকে কখনো ইয়ে করা হবে না, লে অফ করা হবে না। আহ, তাদেরকে একটা গ্যারান্টেড ফি দেওয়া হবে বা ওয়েজেস দেওয়া হবে, সেটা হচ্ছে পার ইয়েতে হচ্ছে অ্যাটলিস্ট এত আওয়ার অফ জব। ঠিক আছে, এবং ওদের ডিরেক্ট লেবার কস্ট হচ্ছে $15 পার আওয়ার। ঠিক আছে, অ্যান্ড পার কেস পপসিকল প্রডিউস করতে একজন ওয়ার্কারের কি পরিমাণ সময় লাগে সেটা দেয়া আছে। ঠিক আছে, তো এখানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যান্ড সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট দেয়া আছে, অ্যান্ড এডিশনাল কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো আমরা দেখব যে এই ইনফরমেশনগুলো ইউজ করে এরা কিভাবে এদের বাজেট প্রডিউস করছে। ঠিক আছে, তো এই রাশেক দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, এখানে দেখো যে এদের বাজেটের সেলস। ঠিক আছে, তো কি বাজেট করছে যে এদের 4টা কোয়ার্টার আমি বলছিলাম, এখানে 2008 সালের ইয়ে দেয়া আছে, তো এটাকে 2008 করে দেই। যে 2008-এর সেলস বাজেট, এখানে যেহেতু আমাদের 4টা কোয়ার্টার, 4টা কোয়ার্টারে বলছে যে থার্ড কোয়ার্টারে পিক হয়, তো থার্ড কোয়ার্টারে পিক ধরে আমি একটা এস্টিমেট করলাম যে ফার্স্ট কোয়ার্টারে আমার হচ্ছে 10,000, তারপর 30, 40 এবং 20। তো ইয়ারলি আমাদের রিকোয়ারমেন্ট কত ছিল যে এত কেস। তো এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হলো সেলিং প্রাইস। ঠিক আছে, তাহলে আমার ইয়ারলি সেল কত হবে, জাস্ট এই দুইটা সিম্পল মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, দেন যে এখানে বলা হচ্ছে যে কেস কেস কালেকশন। ঠিক আছে, কেস কালেকশনটা কি, যে 70% ডিউরিং দ্য পিরিয়ড বা ডিউরিং দ্য কোয়ার্টার, এন্ড 30% হচ্ছে ফলোইং কোয়ার্টারে আমাদের কালেকশন হবে। তো এই ইনফরমেশনটা ইউজ করতেছি আমি যে ফার্স্ট কোয়ার্টারে আমার টোটাল সেলস 10,000 টাইমস 20। ঠিক আছে, 10,000 তাহলে হচ্ছে 2 লাখ। তো এই 2 লাখের 70% আমি ওই কোয়ার্টারে পেয়ে যাব, বাট 30% 60,000 এটা হচ্ছে কি পরবর্তী কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টারে আমার কালেকশন হবে। দেন একইভাবে আমার প্রত্যেকটা হিসাব আসবে এখানকার 70%, 30%, 70%, 30%। ঠিক আছে, তো এই ফার্স্ট কোয়ার্টারে টোটাল ক্যাশ কালেকশন এখানকার 70% প্লাস, যেহেতু কোম্পানির একটা কি এক্সপেরিয়েন্স হচ্ছে যে 30% কি হবে আগের কোয়ার্টারের ক্যাশ কালেকশন হবে। সো এখানে যে ক্যাশ ইয়াটা দেখতেছো এটা হচ্ছে ডিসেম্বর 2007 এর। ঠিক আছে, ডিসেম্বর 2007 এর এটা কি রিমেনিং কালেকশন। দেন এই কোয়ার্টারে আমার হচ্ছে টোটাল ক্যাশ কালেকশন, এস্টিমেটেড ক্যাশ কালেকশন। ঠিক আছে, এটা এস্টিমেটেড। তো ইয়ারলি কত এখানে। ঠিক আছে,
এই সেলস বাজেট, এই সেলস বাজেটে কি থাকতেছে, সেলস বাজেটে থাকতেছে যে আমার টোটাল বাজেটের সেলস, এটা কি বাজেটের সেলস এবং একটা কি ক্যাশ কালেকশন, বাজেটের সেলস আর হচ্ছে ক্যাশ কালেকশন। এই সেলস বাজেটে আমার কি দুইটা পোর্শন, একটা হচ্ছে সেলস এবং হচ্ছে ক্যাশ কালেকশন। তো সেলসটা হচ্ছে বাজেটের সেলস, তার হচ্ছে ইউনিট প্রাইস, আর এখানে হচ্ছে আমার ক্যাশ কালেকশনের একটা কি নিয়ম থাকতে হবে যে আমি 100% পাবো না একটা পার্শিয়াল অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে হচ্ছে এবার হচ্ছে ইয়ারলি, এটা হচ্ছে পার কোয়ার্টার, এদিকে হচ্ছে কি ইয়ারলি। এই সেলস বাজেট করার পর এখন আমি পেয়ে গেছি যে আমার এই কোয়ার্টারে কি পরিমাণ এটা কি সেলস হবেই। ঠিক আছে, তো এই সেলসটাকে ইয়ে করতে যাই আমার হচ্ছে এবার প্রোডাকশন। তো এই দেখো যে ওই সেলস, তো ওই সেলসটাকে ইয়ে করতে গেলে কি আমার সেই অনুপাতে হচ্ছে কি প্রোডাকশন করতে হবে। তো প্রোডাকশনে একটা নিয়ম হচ্ছে, এখানে দেখো যে এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি হবে যে নেক্সট কোয়ার্টারের 20%, যেটা আমি বললাম যে ফার্স্ট কোয়ার্টারে কি আগের সরি পরের কোয়ার্টারে 20% আমাকে আগেই প্রডিউস করতে হবে। তো এখানে আমি দেখতেছি যে বাজেটের সেলস, বাজেটের সেলস আমার 10,000 ইউনিট, এটা কি ইউনিট, ঠিক আছে 10,000 ইউনিট, 30, 40, 20। তো এটা ছিল আমার বাজেটেড সেল। তো ওইটাকে ইয়ে করতে যাব, তো টোটাল নিট, যেহেতু আমি 10,000 ইউনিট ফার্স্ট কোয়ার্টারে প্রডিউস করতে আমার বাজেট, এবং হচ্ছে পরের কোয়ার্টারের 20%, পরের কোয়ার্টারের 20%, তাহলে টোটাল নিট আমার হচ্ছে প্রোডাকশন, প্রোডাকশন কি টোটাল হচ্ছে এই দুইটার সামেশন প্লাস এখানে যেহেতু আমার একটা কি প্রভিশন আছে যে পরের কোয়ার্টারের একটা পার্শিয়াল অ্যামাউন্ট আমি আগের কোয়ার্টারে প্রডিউস করি, সো এখানে আমার বিগিনিং একটা ইনভেন্টরি থাকবে যেটা আমি ডিসেম্বর 2007 থেকে পাবো। ঠিক আছে, তো জানুয়ারিতে আমি একটা ইনভেন্টরি পাবো, বিগিনিং ইনভেন্টরি, যেটা আমি কি আগের বছরের ডিসেম্বর বা লাস্ট কোয়ার্টার থেকে পাবো। তো ওইটা অ্যামাউন্টিং হচ্ছে 2000 কেস। তো এটা হচ্ছে ইউনিট, এগুলো হচ্ছে প্রতিটা কি ইউনিট হচ্ছে এখানে কেস। তো পপসিকলের কেস, তো এখানে আমার রিকোয়ারমেন্ট ছিল 10,000, পরের কোয়ার্টার থেকে আসে 6,000, টোটাল 16 লেস হচ্ছে বিগিনিং ইনভেন্টরি, তাহলে রিকোয়ার্ড প্রোডাকশন এটা হচ্ছে আমার কি ফর দ্য ফার্স্ট কোয়ার্টার রিকোয়ার্ড প্রোডাকশন হচ্ছে এই অ্যামাউন্ট। ঠিক আছে, তো প্রোডাকশন বাজেটের পর আসা হচ্ছে ডিরেক্ট মেটেরিয়াল। তো ডিরেক্ট মেটেরিয়াল বাজেটটা কি, যে এই প্রোডাকশনটাকে অ্যাটেন্ড করার জন্য আমার কি ধরনের র মেটেরিয়াল লাগবে। তো এখানে বলা হচ্ছে যে র মেটেরিয়াল আমাদের একটাই, সেটা হলো হাই ফ্রুক্টোজ সুগার। তো এখানে রিমেইনিং ইয়াটা হচ্ছে ইনসিগনিফিক্যান্ট। তো এই হাই ফ্রুক্টোজ সুগারের এখানে ইয়া দেয়া আছে, তারপর হচ্ছে কি ধরনের অ্যামাউন্ট এবং তার প্রাইস, অ্যামাউন্ট প্রাইস এটা দেয়া আছে। তো দেখি যে আমার রিকোয়ার্ড প্রোডাকশন হচ্ছে 14,000 ফার্স্ট কোয়ার্টারে। তো পার কেস, পার কেস আমার পপসিকল প্রডিউস করতে র মেটেরিয়াল লাগে 15 পাউন্ড। ঠিক আছে, তো 15 পাউন্ডের আবার একটা কি প্রাইস আছে যে পরবর্তীতে ইয়াতে। তো এই 15 পাউন্ড ইয়ে করলে হচ্ছে প্রোডাকশন নিড। ঠিক আছে, এটা হচ্ছে র মেটেরিয়াল নিডস, এই অ্যামাউন্টটা কি র মেটেরিয়াল। তো র মেটেরিয়ালের জন্য আবার একটা ইয়ে ইনভেন্টরি আছে যে 10% হচ্ছে পরের কোয়ার্টারের ইয়ে আমি আগেই নিয়ে আসবো। সো 10% এখানে ওই 10% নিয়ে আসছে। দেন
এই কোয়ার্টারের জন্য ক্যালকুলেশন করছে। তো যেহেতু আমি একটা ইয়েটাকে এই কোয়ার্টারটাকে দুইটা ভাগে ভাগ করতেছি, সো আমার এখানে কি দুইটা হচ্ছে, একটা বিগিনিং একটা ইনভেন্টর ইয়া এন্ডিং। সো এখানে আমার একটা বিগিনিং থাকবে, ঠিক আছে, যেটা আমি ডিসেম্বর 2007 থেকে পাবো। সো টোটাল এটা হচ্ছে কি টু বি ওই মাসে আমার রিকোয়ারমেন্ট বা ওই কোয়ার্টার, ঠিক আছে, ফার্স্ট কোয়ার্টারের রিকোয়ারমেন্ট, সেকেন্ড কোয়ার্টারের রিকোয়ারমেন্ট, এটা কি থার্ড ফোর্থ। তো এটা হচ্ছে কি একটা পার্টিকুলার কোয়ার্টারের রিকোয়ারমেন্ট। তো এখানে দেখো যে প্রাইস দেয়া আছে যে পার পাউন্ড র মেটেরিয়াল আমাদের কি পরিমাণ প্রাইস। তো এই প্রাইসটা দিয়ে এখানে মাল্টিপ্লাই করলে আমি হচ্ছে এই কোয়ার্টারে আমার হচ্ছে কি র মেটেরিয়াল কস্ট পেয়ে যাব। এটা হচ্ছে কি র মেটেরিয়াল কস্ট। তো এখানে আরেকটা ইয়ে দেখো যে রিকোয়ারমেন্ট আছে এদের, যে র মেটেরিয়াল আমি যেগুলো পারচেস করব, তো এই পারচেস করলে আমি হচ্ছে 50% ওই কোয়ার্টারে দেবো, আর বাকি 50% হচ্ছে পরের কোয়ার্টারে আমাকে পে করতে হবে। র মেটেরিয়াল যখন আমি পারচেস করি তখন হচ্ছে 50% আমি ওই ডিউরিং দ্য কোয়ার্টার পে করব, বাট রিমেনিং 50% ফলোইং কোয়ার্টারে পে করতে হবে, ঠিক আছে। তো এইভাবে প্রতিটা কোয়ার্টারের যে প্রোডাকশন নিড র মেটেরিয়াল সেটাকে আমরা কি সাবডিভাইড করি। তো সাবডিভাইড করলে এই অ্যামাউন্টটা আসতেছে কোথা থেকে, এটা ডিসেম্বর 2007 থেকে। তাহলে এই কোয়ার্টারে আমি টোটাল কি ক্যাশ ডিসবার্সমেন্ট মানে হচ্ছে এই কোয়ার্টারে কি পরিমাণ ক্যাশ কি হবে ট্রান্সফার হবে, ঠিক আছে, বা ট্রানজাকশন হবে। এই র মেটেরিয়াল পারপাস কি পরিমাণ ক্যাশ লাগবে, এটা হচ্ছে আমার এই কোয়ার্টারের ডিমান্ড, এই কোয়ার্টার, ঠিক আছে। দেন ডিরেক্ট মেটেরিয়াল হওয়ার পর হচ্ছে ডিরেক্ট লেবার। তো রিকোয়ার্ড প্রোডাকশন ছিল আমার এটা। দেন এখানে একটা প্রভিশন আছে ওদের, যেটা আমি বলছি যে র মেটেরিয়াল ওদের রেট হচ্ছে পার আওয়ার কস্ট এন্ড যে পার কেস অফ পপসিকল রিকোয়ার্স ডাইরেক্ট লেবার আওয়ার, ঠিক আছে। তো কি পরিমাণ ডিরেক্ট লেবার আওয়ার লাগতেছে, তো ওই কোয়ার্টারের যে আমার রিকোয়ার্ড প্রোডাকশন ছিল সেটাকে আমি ওই লেবার আওয়ার দ্বারা গুণ করলে কি হয়েছে টোটাল লেবার আওয়ার নিডেড, ঠিক আছে, যে কি রিকোয়ার্ড লেবার আওয়ার আমি পেয়ে যাব এখানে। দেন ওইটাকে লেবার কস্ট দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা টোটাল কস্ট পেয়ে যাব, ঠিক আছে। এখানে ওই ইনভেন্টরির মতো কোনো সিস্টেম নয়, যেহেতু লেবার আমরা ইনভেন্টরিতে রাখতে পারি না। দেন হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে, যে একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে কি ভেরিয়েবল। তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে দুইটা পোর্শন হতে পারে, একটা হচ্ছে ফিক্সড আর একটা ভেরিয়েবল। তো এখানে যে ওভারহেড, এটার জন্য একটা কি আমাদের প্রি ডিটারমিনেড রেট লাগে, এটা আমরা জানি ওভারহেড ক্যালকুলেশনের জন্য। তবে যেহেতু আমি বাজেট করতেছি, প্রথমে ওইটা আমি পাবো না, ওটা আমি এই বাজেট করার পর পাবো কি পরিমাণ আমাদের ওভারহেড লাগে। তো যেগুলো আমার ফিক্সড সেগুলো তো আমি জানি। এখানে দেখো যে ফিক্সড আমার যে মেশিন ইকুইপমেন্ট আছে বা এই পারপাসে কি পরিমাণ কি র মেটেরিয়াল লাগে যে ইয়ারলি, ঠিক আছে, ইনডাইরেক্ট মেটেরিয়াল বা ইনডাইরেক্ট লেবার যেগুলো লাগে, ঠিক আছে, ইয়ারলি আমার একটা এস্টিমেশন আছে। সো আমি ওইটা দেখতেছি যে পার ইয়ার একটা কস্ট আছে পার ইয়ার। সো যেহেতু আমার 4টা কোয়ার্টার, যেহেতু এটা ফিক্সড, এই ফিক্সড অ্যামাউন্টটা প্রত্যেকটা কোয়ার্টারে সেম অ্যামাউন্ট লাগবে এটা আমি ধরে নিই, ঠিক আছে। যেহেতু এটা ফিক্সড, তো ইয়ারলি যেই কস্ট হবে সেটা আমি প্রতিটা কোয়ার্টারে সমান ভাগে ডিস্ট্রিবিউট করে দেই।
দেন ভেরিয়েবল কম্পোনেন্টটা কার সাথে ভেরি করবে, যে কোনো একটা বেস। তো এখানে বেসটা বলা আছে ডিরেক্ট লেবার আওয়ার। আমাদের যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা একটা বেসের সাথে ভেরি করে। তো এই বেসটাকে আমরা মেশিন আওয়ার ধরতে পারি, লেবার আওয়ার ধরতে পারি, বা ফ্যাক্টরি রান টাইম ধরতে পারি যে কতক্ষণ কাজ হচ্ছে, ঠিক আছে, বা অন্য কোনো বেস হইতে পারে। তো এখানকার বেসটা বলা আছে ডিরেক্ট লেবার আওয়ার, ঠিক আছে। তো এখানে বাজেটেড লেবার আওয়ার, যেহেতু লেবার আওয়ার আমাদের কি একটা বেস, সেহেতু এটাকে লাগবে। তো ভেরিয়েবল পোর্শনটা ভেরিয়েবল হচ্ছে কস্ট, ভেরিয়েবল কস্ট। তো এই লেবার আওয়ার যত হবে ভেরিয়েবল পোর্শন তত হবে, ঠিক আছে, প্রপোর্শনেট। দেন ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা যেহেতু ইয়ারলি 4টা কোয়ার্টারে আমি ভাগ করব, 4টা কোয়ার্টারে ভাগ করলে এই অ্যামাউন্ট হয়, তাহলে আমার টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমি পেয়ে যাব। তো এটা হচ্ছে আমার কি টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার এবং ইয়ারলি। তো এখানে একটা বিষয় দেখো যে লেস ডিপ্রিসিয়েশন, এটা কি ধরনের ডিপ্রিসিয়েশন? এটা হচ্ছে মেশিন ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন। এটাকে লেস করছে কারণ হচ্ছে আমার ক্যাশ যে ট্রানজাকশন হবে, অ্যাকচুয়ালি যে ট্রানজাকশনটা হবে সেটা বের করার জন্য, ঠিক আছে। এই ক্যাশ ট্রানজাকশন ফর দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা হচ্ছে কি আমার অ্যাকচুয়াল ক্যাশ ট্রানজাকশন, বাট এটা হচ্ছে আমার কি অ্যাকচুয়াল কস্ট। উপরেরটা কি অ্যাকচুয়াল কস্ট আর নিচেরটা হচ্ছে ক্যাশ, রিয়েল ক্যাশ, ঠিক আছে, অ্যাকচুয়াল। যেহেতু ডিপ্রিসিয়েশন, এটাকে মিটিগেট করার জন্য আমি কোনো ধরনের ক্যাশ ট্রান্সফার করি না, সেহেতু এটাকে বলা হয় নন ক্যাশ ফ্লো, ঠিক আছে। নন ক্যাশ ফ্লো হওয়ার কারণে এটাকে আমি এখান থেকে বাদ দিছি, যে টোটাল আমার কি পরিমাণ ক্যাশ কি ডিমান্ড আছে। এটা বের করার কারণ হচ্ছে আমরা যখন ক্যাশ বাজেট করব তখন আমাদের এই অ্যামাউন্টটা লাগবে, ঠিক আছে। এই ডিপ্রিসিয়েশনটা মূলত হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের একটা অংশ। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের অংশ কি ডিপ্রিসিয়েশন। যেহেতু আমি এখানে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমি একবার ক্যালকুলেশন করে ফেলছি, তাহলে আমি কি টোটাল কস্ট পাইলাম, বাট আমাকে অ্যাকচুয়াল ক্যাশ ট্রানজাকশন বের করার জন্য এটাকে লেস করতে হবে, ঠিক আছে। তো ইয়ারলি টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমি এটা কাউন্ট করছি, তো 404,000, ঠিক আছে। এটাকে আমি টোটাল লেবার আওয়ার দ্বারা ডিভাইড করব, কারণ আমার এখানে বেজ হচ্ছে ডিরেক্ট লেবার আওয়ার, ঠিক আছে। তাহলে আমি প্রি ডিটারমিনেট ওভারহেড রেট পাবো। তো এই রেটটা আমি কোথায় কাজে লাগাবো? এটা লাগাবো যখন আমি কোয়ার্টারলি বের করব ওভারহেড। তো দেন হচ্ছে এন্ডিং ফিনিশড গুড ইনভেন্টরি, এটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। এটা আমি আগে থেকে পাইছি যে পার কেস ম্যাটেরিয়াল প্রডিউস করতে কি পরিমাণ অ্যামাউন্ট লাগে, ঠিক আছে, কত পাউন্ড পপসিকল সুগার লাগে, তার কস্ট কত, ঠিক আছে। তাহলে টোটাল কস্ট ডিরেক্ট ম্যাটেরিয়াল, লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তাহলে পার কেস প্রডিউস করতে লাগে আমার এটা, ঠিক আছে, এটা হচ্ছে পার ইউনিট। দেন আমার বাজেটেড হচ্ছে ফিনিশড গুড ইনভেন্টরি, এটা তাহলে আচ্ছা আমি এন্ডিংটা পেয়ে যাব, ঠিক আছে। এন্ডিং এ ফিনিশড গুড ইনভেন্টরি তার কস্ট, দেন সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। এই সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বা এক্সপেন্স, এটাতেও দুইটা পোরশন থাকবে, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে ফিক্সড। তো এখানে দেখো যে ফিক্সড ইয়েগুলো কস্ট এক্সপেন্স গুলো কি কি, স্যালারি, এক্সিকিউটিভ স্যালারি, তারপর হচ্ছে তোমার ইন্স্যুরেন্স বা প্রপার্টি ট্যাক্স, ডিপ্রিসিয়েশন, এগুলো হচ্ছে কি তোমার ফিক্সড। আর ভেরিয়েবল একটা আছে, সেটা হচ্ছে ভেরি করবে তোমার ইয়ের সাথে। তো বাজেটেড যে যত কেস আমি সেল করব সেটার উপর, এটার বেস হচ্ছে কি যে যত ইউনিট আমি সেল করব।
এটা হচ্ছে নট লেবার আওয়ার। লেবার আওয়ার কখন আমি বেস হিসেবে ইউজ করব? প্রোডাকশনে, ঠিক আছে। সেলিং এ সেলসটা হচ্ছে আমার কি বেস। তো ভেরিয়েবল এখানে কস্টটা দেয়া আছে, এটা হচ্ছে কস্ট, যে পার ইউনিট সেল করতে আমার কি পরিমাণ এক্সপেন্স লাগে। তো ভেরিয়েবল এটা হচ্ছে ফিক্সড। তো এটা হচ্ছে টোটাল এক্সপেন্স। টোটাল এক্সপেন্স পাওয়ার পর এখান থেকে আমি ডিপ্রিসিয়েশনটা বাদ দেই, কারণ হচ্ছে এটা আমার একটা কি নন ক্যাশ ফ্লো। এ পর্যন্ত হচ্ছে সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। দেন ক্যাশ বাজেট। এই ক্যাশ বাজেট আর কিছুই না, জাস্ট আগে থেকে আমরা সবগুলো ইনফরমেশন নিয়ে আসে এখানে জাস্ট কোয়ার্টারলি কি পরিমাণ ক্যাশ আমাদের দরকার, যেটা আমাদের হচ্ছে রিয়েল ক্যাশ ফ্লো হচ্ছে সেটা, ঠিক আছে। তো দেন হচ্ছে আমার এখানে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট হচ্ছে সেলস, টোটাল সেল ওইখানে আমি পাইছি যে সেলস থেকে। দেন হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, আমি এই ইয়া থেকে পাবো, এখান থেকে পাবো কস্ট অফ গুডস সোল্ড। দেন হচ্ছে সেলিং এখান থেকে গ্রস মার্জিনটা পাবো। দেন হচ্ছে সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা বাদ দিলে আমাদের নেট অপারেটিং ইনকাম, ঠিক আছে। যদি ইয়ে থাকে আমাদের ইন্টারেস্ট থাকে তাহলে এখান থেকে বাদ, এটা হচ্ছে নেট ইনকাম। এ রাশিক, শুনতেছো? জি স্যার আছি, জি স্যার আছি স্যার। বুঝতে পারতেছো তো? একটু কঠিন হচ্ছে। স্যার একটু একটু। হ্যাঁ আচ্ছা, তোমাদের 5 মিনিট আমি সময় দিলাম, যে তোমরা একটু আবার দেখো প্রশ্নটা পড়ে